অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন তিনি এখন অভিভাবকহীন, কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা। ব্যাপারটা কি আসলে ঠিক? নো, ওই দেখেন, অভিভাবকহীন বলার বিষয় না। আপনার এখন উনি এটা হয়তো এভাবে মিন করেছেন, আমি এটা কয়েকজনের সাথে কথা বলেছি, যে হয়তো একটা মিন করেছেন যে আসলে এখন আপনি যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দেখেন, আপনি এমনকি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছুতে একটা নৈরাজ্য, মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই, সবকিছু সবার দৃষ্টি না, সবকিছু যে মানে ডক্টর ইউনূস করবেন। অন্যান্য উপদেষ্টারা কি করছেন, আপনার প্রশাসন কি করছেন, পুলিশের লোকরা কি করছেন? আপনি ট্রাফিক ডিউটি কি ডক্টর ইউনূস দিবেন ঢাকার রাস্তায়? কিন্তু আপনি কি ব্যাপারটা দাঁড়ান, আপনি ঢাকার রাস্তায় বেরোন, সবকিছু আপনি দেখবেন চরম নৈরাজ্য। আমি আজকেও সেটার মধ্যে পড়েছি, শুক্রবার হলেও। তা এখন আসলে এই জিনিসগুলো হয়তো উনি এইভাবে বলেছেন যে আমি তো কোনো অভিভাবক পাচ্ছি না, বা এরকম কিছু একটা বলে থাকতে পারেন বা মন্তব্য করতে পারেন, উইচ ইজ নট শিওর ইভেন। এখন ওনার একটা বক্তব্য যেটা ছিল যে একটা নির্বাচিত সরকারের প্রসঙ্গটা এনেছে, যে একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দ্বারা সেটা ম্যান্ডেট পায় এবং সেটা একটা অভিভাবকের ভালো দায়িত্ব পালন করতে পারে। আপনারা যদি 5ই আগস্টের পরে তার কিছু বক্তব্য আপনাদের খেয়াল থাকে, যে উনি কয়েকটা মিডিয়াতে কথা বলেছিলেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, এটা চাই। সম্ভবত আমরা যেটা ধারণা করি এবং আমি যতটুকু খোঁজখবর রাখি, যে বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দল বা সবার সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা কথাবার্তা হয়েছিল। কারণ 5 আগস্ট উনি প্রথম রাজনৈতিক দলের সাথে কথা বলেন এবং তখনও কিন্তু ডক্টর ইউনূসের সাথে ওনাদের কথা হয়নি। যে সেই রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো কথা বলে উনি ঠিক করেছিলেন, বা রাজনৈতিক দলের নেতারা হয়তো একটা ডিসিশন দিয়েছিলেন বা একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচনটা এর মধ্যে হওয়া উচিত, এর মধ্যে কিছু দেশটাকে ঠিক করার জন্য, মোটামুটি একটা পথে আনার জন্য যা করা দরকার সেটা করা হবে। তখন কিন্তু 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তারপরে ডক্টর ইউনূস আসলেন। এই 3 দিন কিন্তু দেশের সরকার না থাকার কারণে 3 দিন দেশটাকে ঠিক রেখেছে কে? আপনি যদি সেই সময়কার পরিস্থিতি চিন্তা করেন, কি ধরনের ভয়াবহ পরিস্থিতি, এটা কল্পনা করা যায় না। ঢাকার রাজধানী শহরে মানুষ বের হতে পারছিল না ভয়ে। তো সেখানে তো তারপরে তো কিছুটা সবকিছু ঠিক মতো রাখা হয়েছে, তারপরে না ডক্টর ইউনূস আসলেন এবং উনি দায়িত্ব নিলেন। তারপরে আস্তে আস্তে উপদেষ্টারা বসলেন। আপনি যদি একটু খলিলুর রহমান প্রসঙ্গে বলেন, কারণ আমরা আপনার কাছে যে সেনাপ্রধানের কথা ধরে ধরে জানতে চাইবো। জি, আপনি যদি একটু খলিলুর রহমানের নিয়োগ, সেনাবাহিনীর সাথে আলোচনা, উনাকে রিপোর্ট করা, ওইটা নিয়ে যদি একটু বলেন। খলিল সাহেবের নিয়োগটা, জি আচ্ছা, আমি যতটুকু জানি যে খলিল সাহেবের নিয়োগটা সম্ভবত আপনার সংশ্লিষ্ট জায়গাগুলোতে কেউ আলাপ করেনি, এবং শুধু এটা খলিল সাহেব না, আরো অনেকের অনেক কিছু নিয়োগই হচ্ছে যেগুলো মানুষকে হতবাক করে দিচ্ছে। যেমন অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে হঠাৎ করে একজন এসে নাজিল হচ্ছে, অমুক এসে এইটা করছে, হঠাৎ করে আমরা দেখছি যে অমুক জায়গায় বসে যাচ্ছে। এখন এগুলো হতে পারে, এটা ডিসিশন তাদের ব্যাপার, অন্তর্বর্তী সরকারের ব্যাপার, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আমাদের আগে ছিল না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান যে স্ট্র্যাটেজিক অবস্থানটা আমাদের মায়ানমার সীমান্ত এবং বঙ্গোপসাগর এলাকায় যেটা চলছে, এবং ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এগুলো যদি আমরা ধর্তব্যে নেই এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা যদি আমরা ধর্তব্যে নেই, উগ্রবাদের উত্থানকে যদি ধর্তব্যে নেই, তাহলে এই বিষয় এনাকে নিয়োগ দেওয়ার আগে এটা হয়তো মানে সংশ্লিষ্ট জায়গার সাথে আলাপ করা উচিত ছিল। তার কারণ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা সংস্থা এরা এখন যেভাবে কাজ করছে তাতে তাদের জানানো উচিত ছিল। এছাড়া আপনার রাজনৈতিক দলকেও জানানো উচিত ছিল। কিন্তু এই যে আপনি আরেকটা কথা যে বললেন যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হলেন কিনা, আমার মনে হয় না যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হয়েছেন, সেটা হয়তো ঠিক না। কিন্তু এই জিনিসটাকে করা উচিত ছিল যে আপনার 3 বাহিনী প্রধানের সাথে অন্ততপক্ষে আলাপ করা উচিত ছিল। তার কারণ এই উপদেষ্টা, যিনি নিরাপত্তা উপদেষ্টা হবেন, বর্তমান প্রেক্ষিতে তাদেরকে তো 3 বাহিনী প্রধানের সাথে কাজ করতে হবে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আমরা পত্রিকায় কি করি, পত্রিকার সম্পাদক যখন একজন রিপোর্টার বা একজন কাউকে নিয়োগ দেন, একজন সাংবাদিককে নিয়োগ দেন, তার সম্পর্কে জানেন, অন্যদেরকে আপনি যেহেতু মানে সাবেক সেনা কর্মকর্তা এবং দীর্ঘদিনের সাংবাদিক, সেই জায়গা থেকে আমি বলতেছি যে আপনি কি আপনার রিপোর্টারদেরকে বা চিফ রিপোর্টারদের জিজ্ঞেস করে হেড অফ নিউজ নিয়োগ দেন বা নিউজ এডিটর নিয়োগ দেন? আপনি তো নিয়োগ দিতেই পারেন, আপনি সরকার প্রধান, আপনি তো একজন এক্সিকিউটিভ নিয়োগ দিতে পারেন। ব্যাপারটা ওইটা আমি অ্যানালজি দিয়েছি। আপনি যদি একজন চিফ রিপোর্টারকে নিয়োগ দিতে চান, যেটা একটা ভাইটাল পোস্ট, তাহলে কিন্তু আপনি এক্সিকিউটিভ এডিটরের সাথে কথা বলবেন। আপনি যদি একজন সিনিয়র রিপোর্টারকে নিয়োগ দিতে চান, আপনি কিন্তু চিফ রিপোর্টারের সাথে কথা বলবেন যে এরকম 2 জন ক্যান্ডিডেট আছে, আমি এর মধ্যে তুমি কাকে ভালো মনে করো, এটা কিন্তু বলবেন। আপনি যদি না বলেন, পরবর্তীতে তো দেখা যাবে চিফ রিপোর্টারের সাথে সেই রিপোর্টারের সম্পর্কটা ভালো না। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আমি দর্শকদের জন্য বলে দেই যে জেনারেল ওয়াকার এবং 3 বাহিনী প্রধান
ওনারা আমার কোর্সমেট, মানে আমি একই কোর্সের, এবং জেনারেল ওয়াকার আমার রুমমেটও ছিলেন। আমি তাকে 1984 সাল থেকে চিনি। তার রাজনৈতিক সমালোচনা হতেই পারে যে তিনি জেনারেল মোস্তাফিজুর রহমান, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, তার মেয়ের জামাই, এবং তিনি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত। আমি বলছি না এই সমস্ত রাজনৈতিক ইস্যু নিয়ে আমার কোনো আগ্রহ আছে। আর আমি নিজেও সেনাবাহিনীতে 9.5 বছর অবাঞ্ছিত ছিলাম, আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, আমিও নির্যাতিতদের একজন। আমি হজে যেতে পারিনি, আমার ফ্লাইট থেকে আমাকে নামিয়েছিল। এরকম শত শত অফিসার আছে যাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে বলেছিল। কিন্তু আমি জেনারেল ওয়াকার বা 3 বাহিনী প্রধান সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে পারি যে এ পর্যন্ত তারা পরিস্থিতিটাকে এই যে পর্যায়ে যে অবস্থা তৈরি হয়েছিল, আমি বলবো যে এটা 1975 থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি এখন তৈরি হয়েছিল। সেখান থেকে এ পর্যন্ত স্ট্যাটাস কোটা মোটামুটি তারা বজায় রেখেছেন। একটু ক্রেডিট আমাদের অন্ততপক্ষে তাদের দেওয়া দরকার। এবং আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ, রাজনৈতিক সমালোচনা আপনারা করুন, আপনারা কঠোর ভাবে করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে হুজুগগুলা তৈরি করেন, এতে কিন্তু সার্বিকভাবে ডক্টর ইউনূসেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজনৈতিক দল। আমার মনে হয় যে জনাব রুশদ, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু উনি কি আসলে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছেন নাকি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন? সবচেয়ে কম রক্তক্ষয়, মানে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে যে তিনি অ্যালাউ করেছেন যাতে শেখ হাসিনা নিরাপদে চলে যেতে পারেন, এবং তাকে গান স্যালুট দিয়ে বাহনে চড়ানো হয়েছে, নাকি ঘটনা হচ্ছে যে তিনি আরো রক্তপাতটা কমিয়েছেন, একদম বন্ধ করেছেন এবং সেটা করেছেন? ইতিহাস আসলে তাকে কিভাবে মনে রাখবে? ইতিহাস বা মানে আমার কাছে, আমি তো আগের যত সব যে রুশ বেটার স্টাডি করেছে যে বাংলাদেশের সেই স্বাধীনতার পর থেকে যে কুগুলি হয়েছে, ওখান থেকে আমি বলি দিস ওয়াজ ওয়ান অফ দ্য লিস্ট, মানে ব্লাড বাথ হয় নাই। সেদিন যদি না হতো, আমি আপনাকে বলে দিই, সেদিন বঙ্গভবনে যারা ছিলেন এভরি উড হ্যাভ বিন ডেড, ইনক্লুডিং শেখ হাসিনা। গণভবন এখন বলেন গণভবনে সেদিন যদি এই ডিসিশনটা না হতো, এবং ওই যে ডিসিশনটা নেওয়া, এবং এটা আপনি দেখেন এটা কিন্তু আরেকটা লিগেসি দাঁড়ায় বসতো। এই যে একটা মানে উইদাউট ফায়ারিং মানে শট ওখানে বা ইয়ে করা, যে পাওয়ারটা চেঞ্জ হয়েছে, বাট পাওয়ার চেঞ্জ ওয়ার্ডটা আমি বলছি না, এটা অবশ্য পুরাটা হলো আমি শেখ হাসিনার দোষ দিব। আমাদের এরকম রেভলিউশন, যেমন আমি আমার অনেককে বলি যে রেভলিউশন বাংলাদেশে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, উই হ্যাভ সিন আরো আগে 3টা দেখেছি, বাট দিস দ্য ফার্স্ট টাইম যেখানে নাকি লিডার হ্যাজ ফ্লেড, দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে উইথ হার ক্যাবিনেট, উইথ হার হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ ক্যাডার্স, লিভিং মিলিয়ন্স অফ সাপোর্টার্স বিহাইন্ড and left to the elements for being killed. এটা কিন্তু কোনো সময় হয় নাই। এর আগে কিন্তু সবসময় কি হয়েছে, there is a person যেখানে নাকি প্যাটার্ন ওয়াজ পাস, আচ্ছা ঠিক আছে, যেরকম 90 দশকে শাহাবুদ্দিন সাহেব নিলেন দিয়ে, তারপরে এর আগে 2006 সালে একটা ট্রানজিশন হয়েছে। দিস দ্য ফার্স্ট টাইম দেয়ার ওয়াজ নো ট্রানজিশন। এই ভ্যাকুয়ামে উইদাউট দ্য ক্যাজুয়ালিটি, এটা আপনাকে জন ওয়াকারকে আপনাকে 100% প্লাস আমি আরো অন্য 2জন চিফকে ইনক্লুড করবো, ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট উইদাউট ফায়ারিং এ শট, উইদাউট এ সিঙ্গেল ক্যাজুয়ালিটি, সেভিং পিপল। এখন যদি পালিয়ে যাওয়াটা তো ওটা তো শেখ হাসিনার দায়িত্ব। ওনাকে উনি সবাই ভেবেছিল উনি হয়তো কর্মীতলা গিয়ে থাকবেন বা অন্য কোনো গ্যারিসনে থাকবেন, উনি তো পালিয়ে যাবেন এটা তো কেউ জানতো না। ওকে, আমি একটু জনাব আবু রুশদ আপনার কাছে যাবো।